আজকে ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানে 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো ইউসিনোফিল। 2 হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত একটি রেচন পদার্থ হলো রেসারপি। 3 বলেছে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বলা হয় সক্রিয় পরিবহন। 4 বলেছে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসাঙ্গ, এখানে হবে ফোরিক। 5 একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো মলিবডেনাম। গ্রুপ বিতে আসি। 2 এর আইতে বলেছে অগ্ন্যাশয় রাশে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম ট্রিপসিন। 2 দিয়েছে এনএডিপির পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। 3 বলেছে ফুসফুসের আবরণের নাম কি, প্লুরা। 4 শূন্যস্থান পূরণ। ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণ। 5 টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। আর 6 সূর্যলোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। 7 সত্য মিথ্যা বলতে বলেছে কেঁচো একটি বদ্ধ সংবহনযুক্ত প্রাণী, সত্য। 8 মলকে রেচন পদার্থ বলা, এটা মিথ্যা, কারণ মল হচ্ছে একটি বর্জ্য পদার্থ। 9 লাইকেনে মিথজীবী পুষ্টি দেখা যায়, সত্য। 10 আছে স্তম্ভ মেলানো, ক্যাফিন হবে সি এর দাগের কফি বীজ। 11 পতঙ্গভোগ পুষ্টি হবে এ কলসপত্রী। 12 গ্লাইকোলাইসিস হবে ই সাইটোপ্লাজম। আর 13 রক্ষী কোষ হবে বি পত্ররন্ধ্র। গ্রুপ সিতে আসি। 3 এর আইতে দিয়েছে বাষ্পমোচনের একটি উপকারী এবং একটি অপকারী ভূমিকা লেখো। তো উপকারী ভূমিকা হচ্ছে, এক হলো জল শোষণ, পাতায় বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের যে টান পড়ে তা মূলরম কর্তৃক জল শোষণে সাহায্য করে, এটা হচ্ছে উপকারী ভূমিকা একটা। আর অপকারী ভূমিকা হচ্ছে শক্তির অপচয়। 1 দাগের পয়েন্টটা বলছি, শক্তির অপচয়। জল শোষণের সময় শ্বসনে উৎপন্ন শক্তি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ব্যবহৃত হয়। বাষ্পমোচনের সময় শোষিত জল উদ্ভিদ দেহ থেকে নির্গত হওয়ার শক্তির অপচয় ঘটে। 2 নম্বর পয়েন্ট বলেছে ধূমপানের ফলে কি কি সমস্যা দেখা যায়। 1 হচ্ছে এমফাইসেমা, দীর্ঘস্থায়ী ধূমপানের ফলে ফুসফুসের অ্যালভিওলাইগুলো বিনষ্ট হয়ে এমফাইসেমা রোগ হয়। 2 হচ্ছে ক্যান্সার, বিড়ি ও সিগারেটে ধোঁয়ায় উপস্থিত বিভিন্ন ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ বা কার্সিনোজেন যথা হচ্ছে বেনজোপাইরিন, নিকোটিন, নাইট্রাস অ্যামিন্টার ইত্যাদি ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। প্রায় 85% ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হলো ধূমপান। 3 হচ্ছে ব্রঙ্কাইটিস, ধূমপান ব্রঙ্কাস বা ক্লোম শাখার কলাগুলিতে প্রদাহ সৃষ্টি করে এবং তাদের উত্তেজিত করে মিউকাস ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে ক্রনিক ব্রঙ্কাইটিস হয় এবং উপসর্গ হিসাবে কফ ও কাশির সৃষ্টি হয়। আর ধূমপায়ীদের মধ্যে সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দেখা যায়, এই রোগে প্রবল শ্বাসকষ্ট এবং কাশি হয়। 3 দিয়েছে রেচনে চর্ম এবং যকৃতের ভূমিকা লেখো। তো চর্ম আর যকৃৎ হচ্ছে মানুষের অতিরিক্ত রেচন অঙ্গ। তো যকৃতের ভূমিকা, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপাদনে সাহায্য করে 1। 2 হচ্ছে মৃত আরবিসির হিমোগ্লোবিন বিশ্লিষ্ট করে বিলিরুবিন ও বিলিভার্ডিন গঠন করে। 3 বিভিন্ন ওষুধের বিষক্রিয়া থেকে রক্ষা করে ও সামান্য কোলেস্টেরল লেসিথিন ত্যাগ করে যকৃৎ রেচনে সাহায্য করে। ত্বক হচ্ছে ত্বক স্পর্শেন্দ্রিয় হয়েও রেচনে সাহায্য করে। ত্বকের ডার্মিস স্তরে অবস্থিত ঘর্মগ্রন্থির মাধ্যমে ঘর্ম ক্ষরিত হয়। ঘর্মের মাধ্যমে জল, NaCl ও সামান্য ইউরিয়া রেচিত হয়। সেরুমিনাল গ্রন্থি নিঃসৃত সেরুমেন এবং সিবেসিয়াস গ্রন্থি ক্ষরিত সিবামের মাধ্যমে কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড রেচিত হয়। 4 দিয়েছে সন্ধান কাকে বলে, সন্ধান কত প্রকার এবং কি কি। যে শ্বসন পদ্ধতিতে শ্বসন বস্তু মানে গ্লুকোজ হাইড্রোজেনের বিয়োজনের মাধ্যমে আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি করে ও শ্বসন বস্তুস্থিত শক্তির আংশিক নির্গমন ঘটে তাকে সন্ধান বলে। আর সন্ধানের প্রকারভেদ, সন্ধান প্রধানত হচ্ছে 2 প্রকার, কোহল সন্ধান ও ল্যাকটিক অ্যাসিড সন্ধান। 5 দিয়েছে উপচিতি এবং অপচিতি বিপাকের মধ্যে পার্থক্য লেখো। তো উপচিতি বিপাক আর অপচিতি বিপাক বলে 2টি স্তম্ভ করবে, মানে 2টো কলাম করবে। তো উপচিতি বিপাকের কলামে 1 নম্বর পয়েন্ট করবে যে উপচিতি বিপাক ক্রিয়া সরল অজৈব বা জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ গঠিত হয়। অপচিতি বিপাকের কলামে গিয়ে 1 নম্বর পয়েন্ট করবে যে অপচিতি বিপাক ক্রিয়া জটিল যৌগ ভেঙে সরল জৈব বা অজৈব যৌগে পরিণত হয়। উপচিতি বিপাকে 2 নম্বর পয়েন্ট করবে জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। অপচিতি বিপাকে 2 নম্বর পয়েন্ট করবে জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায়। উপচিতি বিপাকের উদাহরণ হিসাবে দেবে পুষ্টি সালোক সংশ্লেষ, আর অপচিতি বিপাক হচ্ছে শ্বসন রেচন। 6 দিয়েছে ক্যাপ্রোফ্যাগি কাকে বলে, উদাহরণ দাও। ক্যাপ্রোফ্যাগি হচ্ছে মলভোগ
মানে ভক্ষণকারী যে পুষ্টি আর কি, মলভোজী পুষ্টি। তো যে পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা নিজেদের বা অপর কোনো প্রাণীর মলকে খাদ্যরূপে গ্রহণ করে পুষ্টি সম্পাদন করে তাকে কপ্রোফ্যাগি বা মলভোজী পুষ্টি বলা হয় যা থাকে, যেমন গুবরে পোকা, শূকর, গিনিপিগ ইত্যাদি। সাথে দিয়েছে ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায় এবং এর কাজ কি। ব্রুনার গ্রন্থি কোথায় দেখা যায়, এর কাজ কি? ক্ষুদ্রান্তে ডিওডিনামে সাবমিউকাস স্তরে ব্রুনার গ্রন্থি দেখা যায়। কাজ হচ্ছে ব্রুনার গ্রন্থি থেকে ক্ষারীয় মিউকাস ক্ষরিত হয়। এবার আসি গ্রুপ ডিতে। গ্রুপ ডি এর 4-এর আইতে দিয়েছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে ফুসফুসীয় শিরা, মহাধমনী, ত্রিপত্র কপাটিকার বাম নিলয় দেখাতে বলেছে। তো এই হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের মানে লম্বচ্ছেদের এটা হচ্ছে চিত্র। তো এখানে এই যে মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ত্রিপত্র কপাটিকা, বাম নিলয় যে কটা বলেছে 4টে, ওই 4টে ডান দিকে লেবেলিং করে দেখিয়ে দেবে। আর ওর সাথে অথবাতে আছে মানুষের রেচনতন্ত্রের একটা পরিষ্কার চিত্র আঁকতে বলেছে। রেচনতন্ত্রের চিত্র মানে হচ্ছে এইটা, বৃক্ক, এই যে বৃক্ক, গোবিনী, মূত্রাশয় এগুলো দেখিয়ে দেবে। আর যেটা রেনাল ধমনী বলেছে এখানে এই যে লাল যেটা আছে ওইটাকে রেনাল ধমনী হিসাবে দেখিয়ে দেবে। 2-এ দিয়েছে রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও, আর বলেছে হলজিক পুষ্টির পর্যায়গুলির নাম পর্যায়ক্রমে লেখো। তো রক্ততঞ্চন পদ্ধতির জন্য আমাদের এখানে মানে মার্কিং আছে 3 নাম্বার। তো 3 নাম্বার যেহেতু সেই জন্য এই রক্ততঞ্চন পদ্ধতিটা লিখে দেবে। লেখচিত্র মাধ্যমে শব্দচিত্রের সাহায্যে দেখাতে বলেছে, তো এইটা দেখিয়ে দিলে 3 নাম্বার দিয়ে দেবে। তো এটা ভালো করে মুখস্থ করে নেবে। ওর সাথে আছে হলজৈবিক পুষ্টির পর্যায়গুলো লিখতে বলেছে। ওটা হলজৈবিক পুষ্টির পর্যায়গুলো নাম পর্যায়ক্রমে লিখতে বলেছে। তো হলজৈবিক পুষ্টি কাকে বলে? যে পুষ্টি প্রক্রিয়া প্রাণীরা তরল এবং কঠিন খাদ্যবস্তু গ্রহণ করে আর কয়েকটি ধারাবাহিক পর্যায়ক্রমের মাধ্যমে তার থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে হলজৈবিক পুষ্টি বলা হয়ে থাকে। হলজৈবিক পুষ্টির ক্ষেত্রে কতগুলো ধাপ লক্ষ্য করা যায়, যেমন 1 হচ্ছে খাদ্য গ্রহণ, মুখগহ্বরে খাদ্য প্রবেশ করানোর পদ্ধতি। 2 পরিপাক, জটিল অদ্রবণীয় খাদ্যকে সরল দ্রবণীয় তরল খাদ্যে পরিণত করা। 3 হচ্ছে শোষণ, পরিপাক নালীর বিভিন্ন অংশের দ্বারা খাদ্যের সারবস্তুকে কলাকোষে পাঠানোর জন্য শোষণ করা হয়। আত্তীকরণ, রক্তের দ্বারা শোষিত খাদ্যরসকে কোষের কাজে লাগানোর পদ্ধতি, যথা গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন। 3 হচ্ছে বহিষ্করণ, খাদ্যের অপাচ্য বা অশোষিত অংশকে পায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত করার পদ্ধতি। অথবাতে রয়েছে রসের উৎস সম্পর্কে ডিকসন আর জলির মতবাদটা ব্যাখ্যা করো আর সংবহনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। রসের উৎস সম্পর্কিত ডিকসন এবং জলির মতবাদ। যে বিশেষ প্রক্রিয়ায় মূলরোম দ্বারা শোষিত খনিজ লবণ ও জল অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকা অর্থাৎ ট্র্যাকিড ও ট্র্যাকিয়ার মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎসস্রোত বলা হয়ে থাকে। উদ্ভিদ দেহে রসের উৎসস্রোত সংক্রান্ত বিজ্ঞানী ডিকসন ও জলির মতবাদটি বাষ্পমোচন টান সমসংযোগ মতবাদ নামে পরিচিত। এই মতবাদ অনুসারে রসের উৎসস্রোত প্রক্রিয়াটি হচ্ছে 1 হলো কর্টেক্স অঞ্চলের মূলজ চাপ, কোষান্তর অভিস্রবণের ফলে মূলের কর্টেক্স অঞ্চলে রসস্ফীতিজনিত মূলজ চাপ সৃষ্টি হয়, ফলে জল জাইলেম বাহিকায় প্রবেশ করে। 2 হচ্ছে জলের তীব্র সমসংযোগ আর অসম সংযোগ বল। জাইলেম বাহিকার ব্যাস খুব কম হওয়ায় জলের অণুগুলি নিজেদের মধ্যে সমসংযোগ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং মূল থেকে পাতা পর্যন্ত একটি অবিচ্ছিন্ন স্তর গঠন করে। আবার জলের অণুগুলো বাহিকার প্রাচীরের সেলুলোজ অণুর সঙ্গে অসমসংযোগ টানে আবদ্ধ থাকে। এই টান এত বেশি যে তার জলস্তম্ভকে ভাঙতে দেয় না। 3 হচ্ছে বাষ্পমোচন টান। বাষ্পমোচনের ফলে পাতার কোষ থেকে জল বাষ্পাকারে বেরিয়ে গেলে জাইলেম বাহিকা জলস্তম্ভে টান পড়ে। এই টান মূল পর্যন্ত বিস্তৃত হয়, ফলে মূলে জল অণুর সংযোজন ঘটে আর রসের উৎসস্রোত অব্যাহত থাকে। অর্থাৎ রস অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎসস্রোত বলা হয়ে থাকে। আচ্ছা, রসের উৎসস্রোতে ডিকসন আর জলির মতবাদের ওই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন আছে যে সংবহনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। সেই যে সংবহনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 1 হচ্ছে পরিপোষক পরিবহন, শোষিত সরল
খাদ্য বা পুষ্টিরস জীবদেহের প্রতিটি সজীব কোষে পৌঁছে দেওয়া। 2 হচ্ছে শ্বাসবায়ু পরিবহন, প্রশ্বাসকালে গৃহীত অক্সিজেন বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া এবং শ্বসনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস কোষ থেকে অপসারিত করে শ্বাসযন্ত্রে প্রেরণ করা। 3 হচ্ছে হরমোন সংবহন, প্রাণীদেহের অনাল বা অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ থেকে উৎপন্ন হরমোন সংবহন প্রক্রিয়ায় বাহিত হয়ে দেহের টার্গেট কলাকোষ বা অঙ্গে পৌঁছায়। 4 বিপাকীয় বর্জ্য অপসারণ, দেহকোষে উৎপন্ন বিপাকজাত রেচন পদার্থ বা বর্জ্য পদার্থসমূহ কোষ থেকে অপসারিত হয়ে নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছায়। 5 সুরক্ষা প্রদান, দেহে সংক্রামিত রোগ জীবাণুর প্রতিরোধ বা ধ্বংসের জন্য প্রতিরোধী বস্তুসমূহ নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। 6 হচ্ছে তাপের পরিবহন, উষ্ণ শোণিত প্রাণীর ক্ষেত্রে শ্বসনে নির্গত তাপের সমবন্টন করা এবং দেহের নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা। 4-এ 3 নম্বর প্রশ্ন দিয়েছে, সালোক সংশ্লেষের আলোক দশার ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো। আচ্ছা, আলোক দশা লিখবে সালোক সংশ্লেষের প্রথম পর্যায়ে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সক্রিয়তায় জলের আয়নীয়করণ, অক্সিজেন উৎপাদন, NADPH গঠন এবং ATP সংশ্লেষের প্রক্রিয়াকে সামগ্রিকভাবে আলোক দশা বলা হয়ে থাকে। আলোক দশার বিক্রিয়াসমূহ 1 হচ্ছে ক্লোরোফিলের উত্তেজিতকরণ, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত সক্রিয় হয়ে ওঠে। 2 হচ্ছে জলের ফোটোলাইসিস, সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। 3 বিজারিত NADP গঠন, জলের বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন পাতায় উপস্থিত NADP প্লাসের সঙ্গে যুক্ত হয়ে NADPH প্লাস হাইড্রোজেন আয়ন গঠন করে। 4 অক্সিজেন নির্গমন, জলের বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল মূলকে পরিণত হয়। 4টি হাইড্রক্সিল মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করে আর উৎপন্ন অক্সিজেন পরিবেশে নির্গত হয়। 5 হচ্ছে আলো ফসফরিভবন, পাতায় উপস্থিত ADP এবং অজৈব ফসফেট সূর্যালোকের উপস্থিতিতে উচ্চ শক্তিধর যৌগ ATP উৎপাদন করে। এই ঘটনাকে আলোক ফসফরিভবন বা ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলা হয়ে থাকে। এটা একটা গোটায় আছে, এটার জন্য পুরোটা 5 নাম্বার, তাই সবটাই লিখতে হবে। এর অথবা যেটা আছে যে উদ্ভিদদেহে অপরিহার্য খনিজ পদার্থে যে কোনো 3টি সাধারণ কাজ উল্লেখ করো। 3টে কাজের জন্য 3 নাম্বার আছে। আর মানুষের লালা গ্রন্থিগুলো কী কী আর তাদের অবস্থান লেখে, এর জন্য আছে কিন্তু 2 নাম্বার। আর এই যে সালোক সংশ্লেষে আলোক দশার ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো, এটার জন্য আছে 5 নাম্বার। উদ্ভিদদেহ অপরিহার্য মৌলের সাধারণ কাজ 1 হচ্ছে 3টে কাজ বলতে বলেছে, তো প্রথম থেকে 3টে দিচ্ছি। 1 হচ্ছে প্রোটোপ্লাজম গঠন, বিভিন্ন খনিজ মৌল যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস ছাড়া প্রোটোপ্লাজম ও কোষপ্রাচীর গঠন সম্ভব নয়। যে কোনো জৈব যৌগ গঠনের জন্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অবশ্য প্রয়োজন। আর নাইট্রোজেন, ফসফরাস যেমন নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান, সালফার তেমনি প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আবার ক্যালসিয়াম হচ্ছে উদ্ভিদের কোষপ্রাচীরের মধ্য ল্যামেলা গঠনে প্রয়োজন হয়। 2 হচ্ছে উৎসেচক গঠন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ক্লোরিন, কপার, নিকেল প্রভৃতি বিভিন্ন উৎসেচকের সক্রিয়ক হিসাবে কাজ করে, যেমন ম্যাগনেসিয়াম আয়ন হেক্সোকাইনেজের মলিবডেনাম নাইট্রোজেনেজ উৎসেচকের সক্রিয়ক হিসাবে কাজ করে। 3 হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, লৌহযুক্ত সাইটোক্রোম, ফেরিডক্সিন এবং কপারযুক্ত প্লাস্টোসায়ানিন ও প্লাস্টোকুইনোন ইলেকট্রন পরিবহনে অংশগ্রহণ করে বিভিন্ন প্রকার জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্য করে। আর ওর সাথে যেটা আছে যে মানুষের লালা গ্রন্থিগুলো কী কী এবং তাদের অবস্থান উল্লেখ করো। এই যে লালা গ্রন্থি, মানবদেহে 3 জোড়া প্রধান লালা গ্রন্থি আছে, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি। প্যারোটিড গ্রন্থির অবস্থান হচ্ছে কানের নিচে, আর সাবম্যান্ডিবুলার গ্রন্থির অবস্থান হচ্ছে নিচের চোয়ালের ভেতরের দিকে, আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি হচ্ছে মুখগহ্বরের মেজের মিউকাস পর্দার নিচে আর জিভের তলদেশে অবস্থান করে। তো এই ছিল আজকের আমাদের 9ম শ্রেণী 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।